চলো ক্লাস 9-এর একটি অধ্যায় আজকে ভৌতবিজ্ঞানের আমরা শুরু করি। সেটি হলো কার্যক্ষমতা শক্তি। এটা ক্লাস 9-এর পঞ্চম অধ্যায় এবং দ্বিতীয় একক অভিক্ষার অন্তর্গত, অর্থাৎ তোমাদের সেকেন্ড যে সামেটিভ টেস্ট রয়েছে তার মধ্যে এই অধ্যায়টি অন্তর্গত। তো আজকে আমরা একদম স্টার্টিং করব। কার্য কাকে বলে একদম প্রথমে দেখে নেব। চলো একদম প্রথমে আমরা বুঝে নিই কার্য বা ওয়ার্ক ডান কাকে বলে। ধরো তোমাদের বন্ধু একটি ছেলে একটি টেবিলকে ঠেলছে। একটি টেবিলকে সে ঠেলতে গেলে টেবিলের উপর তাকে একটি বল প্রয়োগ করতে হবে বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই টেবিলটির ওপর ছেলেটি বল প্রয়োগ করার ফলে টেবিলটি ধরো বলের অভিমুখে এতটা সরে গেল, অর্থাৎ টেবিলটির কিছু সরণ হলো। সেক্ষেত্রে আমরা বলবো যে ছেলেটি কিছু পরিমাণ কার্য করলো, অর্থাৎ কিছুটা ওয়ার্ক ডান হলো ছেলেটির দ্বারা। তাহলে কার্যের আইডিয়া তোমরা এই উদাহরণটি থেকে বুঝতে পারছো। কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করে যদি আমরা বস্তুটির সরণ ঘটাতে পারি তাহলে আমরা কিছুটা কার্য করতে পারবো। অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি তার সরণ ঘটে তাহলে কার্য ঘটে। এখন আরেকটি উদাহরণ চলো দেখে নিই। ধরো ওই ছেলেটি একটি ভারী বাক্সের ওপরে বল প্রয়োগ করলো এবং বাক্সটি এতটাই ভারী যে ছেলেটি বল প্রয়োগ করে বাক্সটিকে একটুও সরাতে পারল না, অর্থাৎ বাক্সটির সরণ হলো 0। এক্ষেত্রে কিন্তু কৃতকার্যের মান হবে 0। অর্থাৎ বল প্রয়োগ করে যদি আমরা বস্তুর সরণ ঘটাতে পারি তাহলে কার্য ঘটবে বলের দ্বারা, আর বল প্রয়োগ করে যদি আমরা সরণ ঘটাতে না পারি তাহলে বলের দ্বারা কোনো কৃতকার্য ঘটবে না। এক্ষেত্রে কৃতকার্য হবে 0। তাহলে এখান থেকে তোমরা বলের সংজ্ঞা কিছুটা বুঝতে পারলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ ঘটানো হয় তাহলে বলা হয় যে প্রযুক্ত বল কার্য করেছে। এইভাবে আমরা কার্যের সংজ্ঞা পাই। কার্যের সংজ্ঞাটি তোমরা বই থেকে আরেকবার দেখে নেবে এবং বইয়েতে দাগ দিয়ে দেবে। এরপর দেখে নিই বলের প্রয়োগ বিন্দু কাকে বলে। ধরো এটি একটি বস্তু, তার উপরে এটি একটি বল প্রযুক্ত হচ্ছে। এখানে এফ প্রযুক্ত বল, এর উপরে এই যে তীর চিহ্নটি দেওয়া হয়েছে এটি ভেক্টর বোঝানোর জন্য দেওয়া হয়েছে, তোমরা উঁচু ক্লাসে এটি বুঝতে পারবে। তো এই বস্তুটির উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে কোন বিন্দুতে? দেখো এই বিন্দুতে, আমি মাউসের কারসার দিয়ে আমি দেখাচ্ছি, এই এ বিন্দুতে বল প্রযুক্ত হয়েছে। এই এ বিন্দুটিকে বলা হবে বলের প্রয়োগ বিন্দু। তাহলে বলের প্রয়োগ বিন্দু কাকে বলে তোমরা বুঝতে পারলে। বইয়েতেও তোমরা কিন্তু এটি একটু দাগ দিয়ে নেবে। কার্য কাকে বলে সে সম্পর্কে প্রাথমিক ধারণা তো আমরা গড়ে তুললাম। এবার আমরা দেখে নিই কার্য পরিমাপ করব আমরা কোন সূত্রের সাহায্যে। কার্য আমরা পরিমাপ করি W=FD এই সূত্রটির সাহায্যে। এখানে W কৃতকার্যকে বোঝায়, F বোঝায় প্রযুক্ত বলকে এবং D বোঝায় বস্তুর সরণকে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা F বল প্রয়োগ করে বস্তুটির D সরণ ঘটাতে পারি তাহলে কৃতকার্য W সমান হয় F×D। এখানে জেনে রাখতে হবে যে বল যেদিকে প্রযুক্ত হয়েছে বস্তুর সরণ সেদিকেই ঘটেছে। অর্থাৎ এই রকম উদাহরণের ক্ষেত্রে যেটি আমি নিচে দেখিয়েছি এই সূত্রটি প্রযোজ্য। এই সূত্রটি কিন্তু একটি সিম্পলিফাইড সূত্র, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সূত্রটি প্রযোজ্য হবে না। যেদিকে বল প্রযুক্ত হয়েছে, দেখো এখানে এই বক্সটির ওপর বল প্রযুক্ত হয়েছে ডান দিকে, বস্তুর সরণ একই দিকে ঘটেছে, সরণের মান হচ্ছে d, অর্থাৎ এই দূরত্বটি হচ্ছে d, এই সরণটি। আর প্রযুক্ত বল এবং সরণ একই দিকে হয়েছে, যেদিকে বল প্রযুক্ত হয়েছে সরণ সেদিকেই। এই রকম উদাহরণগুলির ক্ষেত্রে কিন্তু এই সূত্রটি প্রযোজ্য, অর্থাৎ W=FD সূত্রটি প্রযোজ্য। বিশেষভাবে তোমরা কিন্তু এটা মনে রাখবে যে বল যেদিকে প্রযুক্ত হয়েছে বস্তুর সরণ সেদিকে ঘুরলে তবেই এই সূত্রটি অ্যাপ্লিকেবল। এই সূত্রটি তোমরা মুখস্থ করে রাখবে। এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা থাকবে যা এই সূত্রটির সাহায্যে তোমাদের সমাধান করতে হবে, এবং কার্যের যখন আমরা একক পড়ব সেই এককগুলির সংজ্ঞাও কিন্তু এই সূত্রটির দ্বারা নির্ধারিত হবে। সুতরাং এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট, এটি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। একটু আগে বললাম কার্যের যে পরিমাপের সূত্রটি আমি দেখালাম সেটি একটি সিম্পলিফাইড স্পেশাল ল। যখন প্রযুক্ত বল এবং বস্তুর সরণ একই দিকে ঘটে কেবলমাত্র তখন ওই সূত্রটি প্রযোজ্য হয়। কিন্তু যে কোনো ক্ষেত্রে সূত্রটি প্রকৃতপক্ষে হলো এটি,
ডব্লিউ সমান এফ ডি কস থিটা। এখানে প্রযুক্ত বল এফ এবং বস্তুর সরণ ডি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। ভালো করে খেয়াল করে দেখো উদাহরণটি, এই বক্সটির উপর এফ বল প্রযুক্ত হয়েছে এই দিকে অর্থাৎ ডান দিকে, কিন্তু বস্তুর সরণ হয়েছে দেখো এই দিকে, অর্থাৎ বস্তুর সরণ এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ এক্ষেত্রে থিটা। তখন কৃতকার্যের পরিমাণ হবে ডব্লিউ সমান এফ ডি কস থিটা। এই কস থিটা এই বিষয়বস্তুটি সম্পর্কে তোমরা এখনও অবগত নয়। এটি ক্লাস 10-এ উঠে তোমরা যখন অঙ্কে ত্রিকোণমিতি শিখবে তখন এই কস থিটার ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এখন যেহেতু তোমরা কস থিটা নির্ধারণ করতে পারো না বা কস থিটার মান জানো না, সেজন্য এই সূত্রটি অধিকাংশ বইয়েতে বলে দেওয়া নেই বা এটি অনুসারে তোমাদের গাণিতিক সমস্যা বা অঙ্ক ভৌতবিজ্ঞানে দেওয়া হয় না। তোমরা জেনে রাখার জন্য এই সূত্রটি কিন্তু একটু মনে রাখবে। আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, এর আগে তোমরা প্রথম অধ্যায়ে শিখেছো যে রাশি দুই প্রকার হয়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। যে রাশির কেবলমাত্র মান আছে দিক নেই তাকে বলে স্কেলার রাশি, এবং যে রাশির মান এবং দিক দুই আছে তাকে বলে ভেক্টর রাশি। তো এখানে কার্য কী ধরনের রাশি? এখানে কার্যের কিন্তু কেবলমাত্র মান আছে, দিক নেই। এখানে খেয়াল করে দেখবে প্রযুক্ত বলের কিন্তু দিক আছে, এটি ভেক্টর রাশি। সরণেরও দিক আছে, এটি ভেক্টর রাশি। কিন্তু কার্যের কোনো দিক নেই, কেবলমাত্র মান আছে, তাই কার্য একটি স্কেলার রাশি। এই উদাহরণটি তোমরা মনে রাখবে, দুটি ভেক্টরের গুণফলে একটি স্কেলার রাশি হয়। এরকম একটি উদাহরণ চাইলে আমরা ডব্লিউ সমান এফ ডি অর্থাৎ কৃতকার্যের উদাহরণটি আমরা দেব। মনে রাখবে, বারবার কিন্তু বলছি যে কার্য একটি স্কেলার রাশি। এরপর জেনে নিই কার্যের এককগুলি সম্পর্কে। কার্যের এককগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, পরম একক এবং অভিকর্ষীয় একক। এখন বর্তমানে এই পরম এককগুলিই ব্যবহার করা হয়, তাই অনেক বইয়েতে অভিকর্ষী এককগুলি দেওয়া নেই, কিন্তু এগুলি জেনে রাখা প্রয়োজন। কার্যের পরম একক এসআই পদ্ধতিতে হলো জুল। ক্যাপিটাল জে অক্ষর দ্বারা একে লেখা হয়। জুল একজন বিজ্ঞানীর নাম, ওনাকে সম্মান দেওয়ার জন্য এই জেটি কিন্তু সবসময় ক্যাপিটালে লিখতে হয়। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হলো আর্গ, একে এইভাবে আমরা লিখি ইআরজি। তাহলে কার্যের এসআই পদ্ধতিতে পরম একক জুল এবং সিজিএস পদ্ধতিতে পরম একক আর্গ। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি একক, এগুলি কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এছাড়াও কার্যের কিছু অভিকর্ষীয় এককও প্রচলিত আছে। এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম মিটার এবং সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হলো গ্রাম সেন্টিমিটার। এই এককগুলি তোমাদের খুব ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপর আমাদের মনে রাখতে হবে এক জুল কার্য কাকে বলে, অর্থাৎ এক জুল কার্যের সংজ্ঞা। এক জুল কার্যের সংজ্ঞা তোমরা যে কোনো টেক্সট বইয়েতেই পেয়ে যাবে। আমি একটু ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই যে এক জুল কার্যের সংজ্ঞা আমরা কিভাবে তৈরি করি। একটু আগে আমরা দেখলাম কার্য পরিমাপ করার সূত্রটি হলো ডব্লিউ সমান এফ ডি, যেখানে ডব্লিউ কৃতকার্য, এফ প্রযুক্ত বল এবং ডি হলো বস্তুর সরণ বা প্রয়োগবিন্দুর সরণ। এখন এক জুল কার্যের সংজ্ঞা যখন আমরা নির্ধারণ করব, এক জুল কার্য আমরা জানি জুল হলো এসআই পদ্ধতিতে কার্যের একক। আমরা ডব্লিউ সমান এফ ডি এই সূত্রটিতে সমস্ত এককগুলো বসিয়ে নিই। দেখো ডব্লিউ অর্থাৎ কার্য, তার একক এসআইএ হয় এক জুল। এফ হলো প্রযুক্ত বল, তার একক এসআই পদ্ধতিতে হয় নিউটন। ডি হলো বস্তুর সরণ, তার একক এসআই পদ্ধতিতে হয় মিটার। এই ফর্মুলাতে ডব্লিউ সমান যদি আমরা এক জুল লিখি, এফ সমান যদি এক নিউটন লিখি, ডি সমান যদি এক মিটার লিখি, দেখো ফর্মুলাটা স্যাটিসফাই হয়। অর্থাৎ এফ সমান যদি এক নিউটন, ডি সমান যদি এক মিটার হয়, দেখো এক আর এক গুণ হয়ে ডব্লিউও এক হয়। তাহলে তোমরা ডব্লিউ সমান এফ ডি এই সূত্রটি থেকেই এক জুল কার্যের সংজ্ঞা কিভাবে পাচ্ছ। ডব্লিউর একক তোমরা জানো জুল, এফের একক জানো নিউটন, ডি এর একক জানো মিটার। তাহলে এটিকে যখন ভাষায় আমরা বলবো তখন কিভাবে বলবো, যদি এফ সমান এক নিউটন হয়, ডি সমান এক মিটার হয়, তখন যে কার্য হয় তাকে বলে এক জুল। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা এক নিউটন বল প্রয়োগ করি, খেয়াল করে তোমরা দেখো এক নিউটন বল প্রয়োগ করি এবং তার ফলে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ যদি এক মিটার হয়, তাহলে যে পরিমাণ কার্য হয় তাকে আমরা বলবো এক জুল। এইভাবে তোমরা এক জুলের সংজ্ঞা নির্ধারণ করতে পারবে। এরপর আমরা দেখে নিই
এক আর্ক কার্যের সংজ্ঞা কাকে বলে? চলো দেখে নিই এক আর্ক কার্যের সংজ্ঞা। এটাই বল লিখে ফেলেছিলাম, চেঞ্জ করে কার্য করে দিলাম। এক আর্ক কার্য আমরা কাকে বলবো? একইভাবে ডব্লিউ সমান এফডি সূত্রটি আমরা লিখে নিলাম। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক হয়, সেই জন্য সিজিএস পদ্ধতিতে ডব্লিউ, এফ এবং ডি এর ইউনিটগুলো লিখে নিলাম। সিজিএস পদ্ধতিতে ডব্লিউর ইউনিট হচ্ছে এক আর্ক, এফ এর ইউনিট ডাইন, ডি সরণ, তার ইউনিট হলো সেমি। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা এক ডাইন বল প্রয়োগ করি এবং তার ফলে প্রযুক্ত বলের অভিমুখে যদি বস্তুটির সরণ এক সেমি হয়, তাহলে যে পরিমাণ কার্য হয়েছে তাকে আমরা বলবো এক আর্ক। এইভাবে আমরা এক আর্ক কার্যের সংজ্ঞা পাই। চলো এরপর আমরা দেখে নিই কার্যের প্রকারভেদ, অর্থাৎ কার্য প্রধানত কয় প্রকার হয় ও কী কী। কার্য প্রধানত দুই প্রকার হয়। এক প্রকার হলো বা প্রথম প্রকার হলো বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য, আর এক প্রকার হলো বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। তাহলে যদি বলা হয় যে কার্য কয় প্রকার ও কী কী, উত্তর হবে কার্য দুই প্রকার। এক বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য, দুই হলো বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। চলো এবার আমরা একটু বুঝে নিই বলের দ্বারা কার্য কাকে বলে। যদি যেদিকে বল প্রযুক্ত হয়েছে বস্তুর সরণ সেদিকেই ঘটে, তাহলে তাকে আমরা বলবো বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। চলো একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। তাহলে একটি বস্তু অভিকর্ষ বলের ক্রিয়ায় উপর থেকে নিচে পড়ছে। এখানে দেখো অভিকর্ষ বল উপর থেকে নিচে কাজ করছে, বস্তুও উপর থেকে নিচে পড়ছে, অর্থাৎ বস্তুর সরণ উপরের দিক থেকে নিচের দিকে, অভিকর্ষ বলও কাজ করছে উপরের দিক থেকে নিচের দিকে। অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ একই দিকে কাজ করছে, দুটোই নিচের দিকে কাজ করছে। এই ধরনের কার্যকে আমরা বলবো ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। তাহলে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তখন আমরা বলবো অভিকর্ষ বলের দ্বারা কার্য হয়েছে। চলো এবার দেখে নিই বলের বিরুদ্ধে কার্য। দেখো এখানে বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য দেখানো হয়েছে। ঋণাত্মক কার্য কাকে আমরা বলবো? যদি বল যেদিকে প্রযুক্ত হয়েছে বস্তুর সরণ তার বিপরীত দিকে ঘটে, তাহলে সেই ধরনের কার্যকে আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। যেমন এই উদাহরণটি একটু দেখো, একটি বস্তুকে ধরো উপরের দিকে ছোঁড়া হয়েছে, তাহলে বস্তুটির সরণ হবে নিচের দিক থেকে উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল তোমরা জানো সবসময় নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, কিন্তু বস্তুটিকে যেহেতু উপরে ছোঁড়া হয়েছে বস্তুটির সরণ হচ্ছে উপরের দিকে। সুতরাং প্রযুক্ত বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে, এই ধরনের কার্যকে আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। তাহলে তোমরা বুঝলে কার্য প্রধানত দুই প্রকার হয়, বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। এই দুটির সংজ্ঞা এবং উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু বই থেকে বেশ কয়েকটি উদাহরণও এই দুটি কার্যের প্রকারের করে রাখবে। চলো এবার আমরা দেখে নিই কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স কাকে বলে। যদি কখনো এমন ঘটে যে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে এবং বস্তুর সরণ বা প্রয়োগবিন্দুর সরণ পরস্পর লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হলো সরণ হলো তার সঙ্গে 90 ডিগ্রি কোণে, তখন আমরা বলবো যে প্রযুক্ত বল কোনো কার্য করেনি, অর্থাৎ সেক্ষেত্রে কৃতকার্যের মান হবে 0। কিভাবে এটি হচ্ছে তোমরা অতটা ভালো করে এখন বুঝতে পারবে না, কারণ তোমরা ত্রিকোণমিতি জানো না। তো তবুও একটু দেখিয়ে দিই যে যখন প্রযুক্ত বল এবং প্রয়োগবিন্দুর সরণ পরস্পর লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী কোণ থিটার মান হয় 90 ডিগ্রি। তাহলে কৃতকার্য ডব্লিউ সমান হয় এফ ডি কস 90 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বসালাম, কস 90 ডিগ্রির ভ্যালু হয় 0। তোমরা ক্লাস 10-এ উঠে এটি শিখে নেবে যে কস 90-র ভ্যালু 0 হয়, সেই জন্য এই ডব্লিউর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের দ্বারা এইভাবে দেখানো যায় যে থিটা সমান 90 ডিগ্রি হলে ডব্লিউ সমান 0 হয়। যেহেতু ডব্লিউ সমান 0 হয় তাই এই ধরনের বলকে বলা হয় কার্যহীন বল। তাহলে প্রযুক্ত বল এবং বস্তুর সরণ পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকলে আমরা সেই বলকে বলি কার্যহীন বল। দুটি উদাহরণ এখানে দেখিয়েছি। এখানে ধরো একটি ছেলে সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে মাটি দিয়ে। এখানে অভিকর্ষ বলের দ্বারা অভিকর্ষ বলের দ্বারা ক্রিয়া করা কার্য হলো 0। কেন? কারণ দেখো এখানে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, কিন্তু বস্তুর সরণ হচ্ছে মাটির সঙ্গে সমান্তরালে, অর্থাৎ প্রযুক্ত বল বা অভিকর্ষ বল এবং বস্তুর সরণ পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে।
তাই এই উদাহরণটির ক্ষেত্রে অর্থাৎ একটি ছেলে যখন একটি স্যুটকেস নিয়ে মাটি দিয়ে হেঁটে সামনের দিকে যাবে তখন অভিকর্ষ বল হলো একটি কার্যহীন বল। এখানে মনে রাখবে ছেলেটি কিন্তু কার্য করছে, ছেলেটি সামনের দিকে বল প্রয়োগ করে বস্তুর সরণ ঘটাচ্ছে, ছেলেটি কার্য করছে, কিন্তু অভিকর্ষ বল এখানে কোনো কার্য করছে না, কারণ বস্তুর যেদিকে সরণ হচ্ছে অভিকর্ষ বল তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে প্রযুক্ত হচ্ছে। প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেই সেই বলটি কোনো কার্য করতে পারে না, সেটি কার্যহীন বলে রূপান্তরিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্ষ বল একটি কার্যহীন বল। আরেকটি উদাহরণ, খুব ভালো উদাহরণ, সমস্ত লেখকের বইতে এটি তোমরা পাবে। সূর্যের চারপাশে যখন পৃথিবীর বার্ষিক গতি হয়, তোমরা জানো 365 দিন সময় লাগে পৃথিবীর সূর্যের চারপাশে এক পাক ঘুরে আসতে। তো যে কোনো মুহূর্তে পৃথিবীর সরণ হয় ওই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। তোমরা জানো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক কাকে বলে, তোমরা অঙ্কে শিখেছো। এখন বৃত্তটির ব্যাসার্ধ এবং স্পর্শক তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা জানি সূর্য পৃথিবীকে আকর্ষণ করে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে এই দিকে সূর্যের দিকে, কিন্তু সরণ হচ্ছে ওই বিন্দুতে স্পর্শক বরাবর অর্থাৎ এদিকে। যেহেতু ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই মাধ্যাকর্ষণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ এদিকে এক্ষেত্রে 90 ডিগ্রি, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল পৃথিবীর সরণের ক্ষেত্রে কোনো কার্য করছে না, এটি একটি কার্যহীন বল। তাহলে এই দুটি উদাহরণ তোমরা খুব ভালো করে মনে রেখে দেবে। তাহলে আজকের পড়া এই পর্যন্তই থাকুক, কার্যহীন বল পর্যন্ত। গাণিতিক সমস্যার সমাধান আমরা পরের ক্লাসে করব। কিছু হোম টাস্ক তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি খাতায় লিখে নিয়ে এর উত্তর বই থেকে খুঁজে বুঝে মুখস্থ করে খাতায় লেখো, এবং যদি কোনো অসুবিধে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। তোমরা একটু ভিডিওটা পজ করে করে এই কোশ্চেনগুলো একটু লিখে নাও। কার্য কাকে বলে, বলের প্রয়োগ বিন্দু কাকে বলে, কার্য স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, কার্যের পরিমাপ করা হয় কিভাবে, মানে কোন সূত্রের সাহায্যে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে কার্যের এককগুলি লেখো, 1 জুল কার্য কাকে বলে তোমাদের বুঝিয়ে দিয়েছি ভালো করে, 1 আর্ক কার্য কাকে বলে, বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য কাকে বলে তার উদাহরণ 2-3টে উদাহরণ তোমরা দেবে যতগুলি পারবে, বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য কাকে বলে সংজ্ঞাটা লিখবে, উদাহরণ দাও, একটি উদাহরণ দেবে, একটি বা দুটি যতগুলি পারবে, কার্যহীন বল কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, এবং তার উদাহরণ। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক, এর পরের দিন আমরা পড়াটাকে আর একটু এগিয়ে নিয়ে যাব।